আচ্ছা, গ্রেট। তো লাস্ট ক্লাসে কি করছিলাম, আমরা জার্নাল বিয়ারিং এর ইন্ট্রোডাকশন বা একটা জার্নাল বিয়ারিং কিভাবে ডিজাইন করতে হয় ওই বেসিক জিনিসগুলো দেখছি, তাই না? আর একটা ম্যাথ করছিলাম, হয়তো অনেক লম্বা একটা ম্যাথ ছিল। তো জার্নাল বিয়ারিং এ যে জিনিসটা আমরা ওই দিনও দেখছি, যে জার্নাল বিয়ারিং এ আমাদের অনেকগুলো গ্রাফ অ্যানালাইসিস করে তারপর ডেটাগুলো কালেক্ট করা লাগে, বা ডিফারেন্ট কন্ডিশন দেয়া থাকে, ওই কন্ডিশন থেকে আমরা ডেটাগুলো কালেক্ট করে তারপর আমরা ওই যে সিম্পল কিছু ফর্মুলা আছে, ফর্মুলাতে পুট করলে দেখবা যে আমরা সবকিছু পেয়ে যাই আর কি। তো এখানে একটা সিগনিফিকেন্ট একটা নাম্বার বা মেইন একটা নাম্বার যেটা ছিল, যেটাকে বলা হয় সমারফিল্ড নাম্বার। তো সমারফিল্ড নাম্বার নিয়ে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা প্যারামিটারই অলমোস্ট সমারফিল্ড নাম্বারের সাথে রিলেটেড। তো আজকে যে জিনিসটা দেখবো, যে আমরা যে লুব্রিকেন্ট যেটা ইউজ করতেছি, সো ওইটা টেম্পারেচার রাইজটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি আর কি। তো ফার্স্টে বলো তো, লুব্রিকেন্টের টেম্পারেচারটা কেন ইম্পর্টেন্ট? স্যার টেম্পারেচার বেশি হয়ে গেলে ডেনসিটিটা চেঞ্জ হতে পারে, প্লাস এটা জার্নাল বা বিয়ারিং এর স্পিডের সাথেও বা ফ্রিকশনের সাথেও মাঝে মাঝে কানেক্টেড। হ্যাঁ, যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, আমরা দেখছি যে আমরা একটা জার্নাল যদি একটা স্পেসিফাইড আরপিএম এ এক জায়গায় ইউজ করতে যাচ্ছি বিয়ারিংটা, তো এখানে দেখা যায় আমরা কিছু ইকুয়েশন ইউজ করছিলাম, যেমন পেট্রোভস ইকুয়েশন। তো সবকিছু স্পেসিফাইড দিয়ে পেট্রোভস ইকুয়েশন থেকে আমরা একটা ভিসকোসিটি টার্ম বের করছিলাম, তাই না? ওইটাই ছিল লুব্রিকেন্টের ভিসকোসিটি। জি স্যার। তো আমাদের একটা লুব্রিকেন্টের জন্য একটা অপারেটিং টেম্পারেচার লাগে আর কি। তো ওই অপারেটিং টেম্পারেচারটা যদি সামহাও এক্সিড করে ফেলে, তখন দেখবা যে লুব্রিকেন্টটা আগের ভিসকোসিটিটা রিটেন করতে পারতেছে না আর কি। তখন লুব্রিকেন্টটা অনেক পাতলা হয়ে যাচ্ছে, বা ওইটা টেম্পারেচার রেজিস্ট্যান্সটা আগের মতো কাজ করতেছে না। তখন দেখবা যে ওইটা যেভাবে আমাদের ফ্রিকশনটা রিডিউস করার দরকার, ওইটা হচ্ছে না আর কি। তো লুব্রিকেন্টের টেম্পারেচার রাইজটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এন্ড এই জিনিসটা আমাদের ক্যালকুলেট করা লাগে আর কি। তো লাস্ট দিন আমরা পর্যন্ত আমরা জাস্ট টেম্পারেচার ক্যালকুলেশন কিভাবে করা লাগে ওই জিনিসটা দেখি নাই, জাস্ট আমরা একটা গ্রাফ দেখছি যে ভিসকোসিটি ভার্সেস টেম্পারেচার চার্ট। ওইখানে দেখছি যে এক এক টেম্পারেচারে এক এক লুব্রিকেন্টের অয়েলটা ভিসকোসিটি কেমন, ওই জিনিসটা ডিটারমাইন করা যায় আর কি। তো জার্নালে তো আমরা দেখছি যে জার্নাল বিয়ারিং এ লুব্রিকেন্ট পাস করা হয় আর কি, যে উপরে একটা ইনলেট থাকে, ওই ইনলেট থেকে আমরা লুব্রিকেন্টটা পাস করি আর কি। তো জার্নাল বিয়ারিং এ যেটা বললাম, যে আমরা লুব্রিকেন্ট একটা পাস করতেছি, তারপর কিছুক্ষণ পর ওই লুব্রিকেন্টটা কি আউটলেট হয়ে বের হয়ে যায়, তাই না? এটা তো জানি। জি স্যার। তো এখানে যেটা বলছে যে এই একটা জার্নাল বিয়ারিং আছে, তো জার্নাল বিয়ারিং এ লুব্রিকেন্টটা পাস করা হয় যে কালেক্টর থেকে, বা যে এখান থেকে ধরো ফিল্টার বা যেখানে বলো, এটাকে বলা হয় সাম্প। তো এই সাম্প থেকে লুব্রিকেন্টটা জার্নাল বিয়ারিং এর উপর বা জার্নালের উপর পাস করা হয় আর কি। তো ইনিশিয়ালি সাম্পের টেম্পারেচার ধরলাম যে T1। তো যখন ইনিশিয়ালি লুব্রিকেন্টটা পাস করা হবে, ওটা টেম্পারেচার কত আসবে? T1, জি স্যার। তাই না? তো এই অ্যানালাইসিস করতে গিয়ে এখানে দেখো যে দুইটা দিকে আমরা রিটার্ন করতেছি, যে এইদিকে আমরা সাপ্লাই করতেছি উপর থেকে, তারপর সাপ্লাই হওয়ার পর এই সাম্পের মধ্যে দুই জায়গা থেকে এই যে জার্নালে পাস করার পর এই যে লুব্রিকেন্টটা সাম্পে আবার রিটার্ন করতেছে দুই জায়গা থেকে। ওয়ান ইজ রিটার্ন, অ্যানাদার ওয়ান ইজ এন্ড লিকেজ। তো যেহেতু আমরা লুব্রিকেন্টটা পাস করতেছি, জার্নালটা একটা হাই আরপিএম এ ঘুরতেছে, অবভিয়াসলি কি এখানে একটা ফ্রিকশন জেনারেট করবে। ফ্রিকশন যদি জেনারেটেড হয়, এখানে কি লুব্রিকেন্টের টেম্পারেচার বাড়বে না কমবে? বাড়বে। অবভিয়াসলি লুব্রিকেন্টের টেম্পারেচার বাড়বে। এখন ধরো যদি আমরা লুব্রিকেন্টটা রিপ্লেস না করি বা সামহাও যদি কুল করতে না পারি, তো একটা সময় দেখবা যে টেম্পারেচার বাড়তে বাড়তে লুব্রিকেন্টের প্রপার্টিগুলোরও ওয়্যার হচ্ছে, বা আগের প্রপার্টিগুলো রিটেন করতে পারতেছে না। তো আমাদের মাথায় রাখা লাগবে যে আমরা লুব্রিকেন্টটাকে কিভাবে কুল করতে পারি, বা যে এক্সেসিভ টেম্পারেচার ক্যারি করে নিয়ে আসতেছে লুব্রিকেন্টটা, ওটা যেন ডিসিপেট করতে পারে, বা ওই হিটটাকে আমরা বের করে দিতে পারি। তো এটা করার জন্য কি হয়, যে একটা লুব্রিকেন্ট পাস করা হয় জার্নাল বিয়ারিং এর উপর, তারপর ওই লুব্রিকেন্টটা একটা সময় পর ওইটা আবার ওই সাম্পে ব্যাক করা হয়, তারপর আবার নতুন লুব্রিকেন্ট এই পাশ থেকে পাস করা হয় আর কি। তো সাম্পে ব্যাক করতে পারে, যেটা বললাম যে দুই দুই সাইড থেকে, একটা হলো যে এই যে এক্সিস বরাবর বের হইতে পারে, আবার লেটারাল বরাবর বের হইতে পারে। তো লেটারাল বরাবর যেটা বের হইতেছে ওইটাকে বলতেছে ওরা রিটার্ন, আর এক্সিস বরাবর বা যে এক্সিস যদি হয় এটাকে বলতেছে এন্ড লিকেজ। তো ইনিশিয়ালি টেম্পারেচার ছিল T1। তো আমরা যদি বলি যে লুব্রিকেন্টের ইনিশিয়াল ফ্লো রেট যদি হয় কিউ, আর এন্ড লিকেজ দিয়ে যে লুব্রিকেন্টটা বের হইতেছে ওইটাকে ধরে যদি হয় কিউএস,
তাই রিটার্নে কতটুকু লুব্রিকেন্ট বের হইতেছে? Q minus QS. কিউ মাইনাস কিউএস। তো এখানে যেটা বলো যে ইনিশিয়ালি টেম্পারেচার ছিল T1, এন্ড লিকেজের ক্ষেত্রে আমরা যদি বলি যে লুব্রিকেন্টটা এই জার্নাল দিয়ে পাস করার পর এটার যদি টেম্পারেচার রাইজ হয় ΔT, যে ইনিশিয়ালি ছিল T1, ফাইনাল টেম্পারেচার রাইজ হলো ΔT, তাহলে আউটলেটে টেম্পারেচার রাইজ কত হবে, বা টেম্পারেচার কত হবে আউটলেটের টেম্পারেচারটা? T1 plus delta T. T1 প্লাস ΔT। ΔT। আর এখানে ওরা যেটা ধরছে যে এন্ড লিকেজে যে লুব্রিকেন্টটা বের হবে ওইটা এক্স্যাক্টলি T1 প্লাস ΔT হবে না, প্লাস ওইটা হবে T1 প্লাস ΔT/2। যে লুব্রিকেন্টটা লিক হয়ে যাচ্ছে ওই লুব্রিকেন্টটা বারবার এখানে হোল্ড করতে পারতেছে না আর কি। তো এই অ্যানালাইসিস ইউজ করে আমরা চাচ্ছি যে আমাদের এই যে ΔTর ভ্যালুটা কত এই জিনিসটা বের করবো আর কি আমরা, কারণ ইনিশিয়াল টেম্পারেচারটা তো আমাদের জানা থাকবে তাই না? এটা তো আমরা ধরো সাপ্লাই করতেছি। রিটার্নের ওটা বুঝি না স্যার। বুঝি নাই কোনটা? স্যার রিটার্ন। একটু দাঁড়াও, একটা কল আসছে। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। কি বলছিলে জানি? স্যার বলছি রিটার্নের ওই ইকুয়েশনটা বুঝলাম না। আচ্ছা, আমরা ধরো একটা লুব্রিকেন্ট এখানে সাপ্লাই করতেছি যেটার ফ্লো রেট কিউ। তো সাপ্লাই করার পর এই লুব্রিকেন্টটা সাইড দিয়ে লিকেজ হয়ে কিউএস অ্যামাউন্ট অফ লুব্রিকেন্টটা এন্ড লিকেজের কারণে বের হয়ে চলে যাচ্ছে। তাইলে এখানে যে লুব্রিকেন্টটা আছে এক্সিস্টিং, ওইটা যদি এখানে, তাইলে এক্সিস্টিং কত আছে লুব্রিকেন্ট? জি স্যার এবার বুঝছি। বুঝছো? ওইটাই আর কি, কিউ মাইনাস কিউএস। তো এখন এই জিনিসটা বললাম কেন, তারপর এখানে আমরা কি করব, ফাইনালি একটা এনার্জি ব্যালেন্স ইউজ করে আমরা ΔTটা বের করবো আর কি। তো বইয়ে দেখবা যে এনার্জি ব্যালেন্স কিভাবে করছে ওরা। সিম্পল যেটা করছে যে এখানে দেখো যে লুব্রিকেন্টটা তো লস হইতেছে দুই দিক দিয়ে, বা লুব্রিকেন্টটা তো সাম্পে ইনলেট হইতেছে দুই দিক দিয়ে, এন্ড লিকেজ দিয়ে হইতেছে আবার রিটার্ন দিয়ে হচ্ছে। তো এন্ড লিকেজে যে পরিমাণ লুব্রিকেন্ট বের হইতেছে ওইটাও কিছু হিট নিয়ে চলে আসতেছে, আবার রিটার্নের সাইড দিয়ে যে লুব্রিকেন্টটা বের হচ্ছে ওইটাও একটা পরিমাণ, হ্যাঁ, একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট নিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমরা যদি টোটাল হিট লসটা ক্যালকুলেট করতে চাই, যে এন্ড লিকেজ প্লাস এই যে রিটার্ন, দুই পাশে যদি অ্যামাউন্ট অফ হিট লস যদি ক্যালকুলেট করতে চাই, তো একটা দেখো যে রো সিপি কিউএস ΔT/2, এটা কি লেখা যায়? জি স্যার। সিম্পল, জাস্ট ওই যে এমএস ডেল থিটা। এখানে তো জাস্ট মাসটা জানি না আমরা, মাসটাকে আমরা ফ্লো রেট হিসেবে কনভার্ট করছি, তারপর সিপি তো জানি। তো এখানে দেখো যে একটা টেম্পারেচার রাইজ কত, এন্ড লিকেজের ক্ষেত্রে টেম্পারেচার রাইজ কত, ΔT/2। জি জি স্যার। স্যার। আর সাইড লিকেজ বা সাইডের ক্ষেত্রে টেম্পারেচার রাইজ কত, ΔT, তাই না? জি আর স্যার। এখানে তো ফ্লো রেট কিউ মাইনাস কিউএস। সো জাস্ট সিম্পল একটা হিট ট্রান্সফার ইকুয়েশন। এটা ছিল লুব্রিকেন্টের হিট লস। এখানে দেখো যে আননোন আলটিমেটলি কোনটা এই ইকুয়েশনে, এই যে ইকুয়েশনে ΔT। তো দেখো যে আমরা সিম্পল একটা ইকুয়েশন ইউজ করেও আমরা ফাইনালি কিন্তু ΔTর ভ্যালুটা জানতে পারতেছি না। এখন কি আমরা ΔTর ভ্যালু বের করতে পারবো একটা ইকুয়েশন দিয়ে? কারণ ΔTটাই তো আননোন। তো সামহাউ এই ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন কম্পেয়ার করে আমরা ফাইনালি যদি আরেকটা ইকুয়েশন বের করতে পারি, তাইলে এই জিনিসটাকে আমরা কম্পেয়ার করে তারপর আমরা ΔTর ভ্যালু ইউজ করতে পারবো। তো এখানে যেটা করা হয়েছে, যে কনসেপ্ট ইউজ করে আমরা এই যে ইকুয়েশনটাকে কি করা হয়, ইকুয়ালিটি করা হয়, এটাকে বলা হইলো যে এইখানে দেখো যে এই এইচ লসটা তো থার্মাল হিট লস। তো এখানে বলছে যে the temperature rise of the lubricant and the temperature of the lubricant rises until the rate at which the work done by the journal on the film through fluid shear is same as the rate at which the heat transferred to the surroundings. মানে কি, যে এই জার্নাল তো ঘুরতেছে তাই না? তো এটা একটা লুব্রিকেন্টের যে ফ্রিকশনাল ফোর্স আছে ওইটার এগেইনস্টে তো জার্নালটা ঘুরে লাগবে, তাই না? জি স্যার।
তো ওই লুব্রিকেন্টের ফ্রিকশনাল ফোর্স বা শিয়ার স্ট্রেসের এগেইনস্টে যে জার্নালটা যে এনার্জি নিয়ে ঘুরতেছে ওই এনার্জি সমান দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট লস। এই কনসেপ্ট ইউজ করে তারপর আমরা ডেলটিটা ইউজ করি। এর মানে কি বুঝছো তো, যে জার্নাল রোটেট করার লুব্রিকেন্টের এগেইনস্টে বা ফ্লুইডের এগেইনস্টে যে শিয়ার স্ট্রেসের এগেইনস্টে যে পরিমাণ এনার্জি নিয়ে ওইটা ঘুরতে থাকবে বা ঘোরার যে টেন্ডেন্সিটা আসবে ওইটা সমান হবে টোটাল অ্যামাউন্ট অফ হিট লস বা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি লস। মানে এই দুইটাই ইকুয়েট করে আমরা ফাইনালি জিনিসটা করি আর কি। তো কি পরিমাণ ধরো রেজিস্টিং এনার্জি নিয়ে ঘুরবে ওইটা আমরা ওই দিনও দেখছি, যে টোটাল যে হিট লস সমান কি লিখলো যে 2 পাই TN। সো 2 পাই TN এটা কেন আসলো? আমরা জানি যে পাওয়ার সমান কি, পাওয়ার ইকুয়ালস টু টাউ ওমেগা, তাই না, বা টি ওমেগা। তো টিটা যদি হয় টর্ক, এখানে টিটা কি টর্ক, তাই না, আর ওমেগাকে আমরা লিখলাম যে রিপ্লেস করে 2 πn, হোয়ার n ইজ দ্য নাম্বার অফ রেভলিউশন। এইখানে ডিভাইডেড বাই যে কেন করছে, যদি ধরো আমরা তো যদি এটা ইঞ্চ পাউন্ড ফোর্স পার বিটিও, যদি ধরো এটা এসআই ইউনিট থেকে আমরা ওই যে জুলিয়ান ইউনিটে কনভার্ট করতে যাচ্ছি, তখন ওই যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট তোমরা আগে পড়ে আসছো ওইটা দিয়ে ডিভাইড করা লাগে আর কি। তো এটা যদি এসআই ইউনিটে হয় এখানে জুলিয়ান দিয়ে ডিভাইড করার দরকার নাই। তো ফাইনালি এই যে টর্কের ভ্যালু আমরা ওই দিন ডিটারমাইন করছি, বা পেট্রোস ইকুয়েশনে দেখছো যে টর্কের ভ্যালু আসবে ফ্রিকশন কোএফিশিয়েন্ট টাইমস লোড টাইমস রেডিয়াস। আবার এই যে লোড, এটাকে আমরা ইন টার্মস অফ প্রেসারে রিপ্লেস করতে পারি। আমরা ওই দিন দেখছিলাম যে প্রেসার সমান ছিল লোড ডিভাইডেড বাই এরিয়া, তাহলে লোড দেখা যায় টুয়াইস ইন্টু প্রেসার ইন্টু রেডিয়াস ইন্টু লেন্থ। তো সব ইকুয়েশনটাই যে টি এর ভ্যালু এখানে রিপ্লেস করলাম, আবার ডাব্লিউ এর ভ্যালু এখানে রিপ্লেস করলাম, তাহলে ফাইনালি হিট লসের একটা ইকুয়েশন আসবে না? জি স্যার। তো আমরা যেটা বলছি যে একটু আগে, যে এই যে ফ্রিকশনাল হিট লস সমান কোনটা, হিট ক্যারিড অ্যাওয়ে বাই দ্য লুব্রিকেন্ট। তো এই জিনিসগুলো, এই দুইটা ইকুয়েশন, তারপর ফাইনালি কি করলাম আমরা এই তিনটা জিনিস ইকুয়াল করে তারপর আমরা ডেল্টির জন্য একটা টার্ম বের করলাম, যে এখানে দেখবা যে আমাদের ম্যাক্সিমাম প্যারামিটারস গুলো জানা আছে, আমাদের জাস্ট ডেল্টিটা ডিটারমাইন করা লাগে আর কি। তো তোমাদের তো যেটা বললাম যে ডেরিভেশন লাগবে না, তো এই ইকুয়েশনটা কিভাবে আসছে জাস্ট ওইটা বললাম আর কি। এই ইকুয়েশনটা আমরা এখন ইউজ করে ফাইনালি ম্যাথগুলো করব। তো এখানে দেখো যে এই ইকুয়েশনে ফাইনালি যে কাজটা করছে, যে দুইটা ইকুয়েশন ইকুয়েট করে ফাইনালি একটা টার্ম আছে, যে ওই টার্মটাকে আমরা আলাদা করে ফেলছি আর কি, 9.7 ইন্টু ডেল টিএফ ডিভাইডেড বাই প্রেশার আর কি। এই ডেল টিএফ আলাদা করছি আর প্রেশার আলাদা করছি। সো এইটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, যেটার সাথে একটা গ্রাফ ইউজ করা হয়, যে টেম্পারেচার রাইজ ডাইমেনশনলেস ভেরিয়েবল। তো এইখানে দেখবে যে আমরা ওই দিনও দেখছিলাম যে ডাইরেক্টলি সোমারফিল্ড নাম্বারের সাথে অনেক কিছু প্যারামিটারসের একটা রিলেশন আছে, যেটা রিলেশনটা গ্রাফ দিয়ে এক্সপ্রেস করা যায়। যেমন যদি আমি বলি মিনিমাম ফিল্ম থিকনেস বা ফ্রিকশন কোএফিশিয়েন্ট, দেখছিলাম না সোমারফিল্ড নাম্বারের সাথে। তো এইভাবে ধরো আমরা টেম্পারেচার রাইজের সাথে একটা সিমিলারলি আরেকটা গ্রাফ আমরা কি করতে পারি আর কি, বা গ্রাফ ইউজ করতে পারি, যেটা বইয়ের মধ্যে দেখবা যে ফিগার 12.24। তো সামহাও যদি আমরা সোমারফিল্ড নাম্বারটা জানতে পারি, আর আমরা যদি L/D টা জানি, যে জার্নাল বিয়ারিং এর ক্ষেত্রে L/D কত, যদি ফর এক্সাম্পল বললাম যে জার্নাল বিয়ারিং এ L/D ইকুয়ালস টু হাফ আর এটার সোমারফিল্ড নাম্বার 2, তো যদি ধরো আমরা ম্যাক্সিমাম প্রেসার বা প্রেসার কি পরিমাণ জেনারেট হচ্ছে জানি, তাহলে এখানে লুব্রিকেন্টের টেম্পারেচার রাইজটা জানতে পারবো সিম্পলি এই গ্রাফটা ইউজ করে। যে ধরো 2 আর L/D ইকুয়ালস টু হাফ, আমরা যদি এই পাশে চলে আসি, দেখো যে কত আসবে, 9.7 ডেল টিএফ বাই পিএসআই সমান এই একটা ভ্যালু আসবে 2 এর কাছাকাছি। তো এখান থেকে যদি আমরা বাকি প্যারামিটারস গুলো জানি, আমরা সিম্পলি রাইজ অফ দ্য টেম্পারেচার, রাইজ অফ দ্য লুব্রিকেন্ট এটা বের করতে পারবো। এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, সরি, এই যে ওয়াই অ্যাক্সিসে কিন্তু দুইটা প্যারামিটার দেয়া আছে, তাই না? তো তোমাদের যদি পরীক্ষায় যেটা আসবে, তোমাদের তো অবভিয়াসলি এসআই ইউনিট ইউজ করা লাগবে, তাই না? আর তোমাদের তো বলছি যে শিগগির এসআই ইউনিটের বইটাই মেইনলি ফলো করবো আর কি। তো যেটা পিডিএফটা আছে ওটা তো এসআই ইউনিটে দেয়া নাই। তো ওই সময় দেখবা যে আমরা এই যে
এইটা ইউজ না করে আমরা এটা ইউজ করবো আর কি, এই ইকুয়েশনটা ইউজ করবো 0.120 del TC ডিভাইডেড বাই প্রেসার মেগাপাস্কেলে, আর কিছু না, সবকিছুই সেম। স্যার ডেল্টি সিটা কি? এটা del TF হলো রাইজ অফ টেম্পারেচার ইন ফারেনহাইট, আর del TC রাইজ অফ টেম্পারেচার ইন সেলসিয়াস। জি স্যার। বুঝছো? তো এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই যে এখানে দেখো del TF is the temperature rise in Fahrenheit and PSI pressure in PSI আর কি। তো এখন দেখলাম যে আগের কন্ডিশনে দেখছি যে লুব্রিকেন্টটা আমরা পাস করলাম, তারপর ওইটা বের হয়ে গিয়ে তারপর সাম্পে আবার এডেড হইলো, তারপর ওই সাম্প থেকে আবার লুব্রিকেন্টে এসে জার্নাল বিয়ারিং এ পাস হয়। তো অনেক সময় দেখবা যে আমাদের প্লেসের কারণে বা আমরা যে জায়গায় জার্নাল বিয়ারিংটা ইউজ করতেছি ওই ইউজের কারণে এখানে আমরা আলাদা করে সাম্প আরেক অন্য একটা জায়গায় ইউজ করতে পারতেছি না। যে কিছু কিছু লুব্রিকেন্টে দেখবা যে এই যে লুব্রিকেন্ট বিয়ারিং এর ক্ষেত্রে দেখবা যে লুব্রিকেন্টটা বিয়ারিং এর মধ্যেই থাকতেছে, কখনো এই জিনিসটা বের হচ্ছে না। মানে ওই যে লুব্রিকেন্ট সাম যেটা আছে ওইটা বিয়ারিং এর মধ্যে ইনক্লুডেড, এটা বিয়ারিং এর বাইরে অন্য আরেকটা জায়গায় দেয়া নাই। তো এই টাইপের বিয়ারিং কে বলা হয় সেলফ কন্টেন্ট বিয়ারিংস। অনেক সময় এই টাইপের বিয়ারিং এর নাম হয় পিলো ব্লক অর পেডেস্টাল বিয়ারিংস। তো এই টাইপের বিয়ারিং এর ইউজ করা হয় দেখো ফ্যান বা ব্লোয়ার্স বা পাম্পস। নর্মালি যে দেখো যে ফ্যানের টাইপের নর্মাল যে টাইপের ফ্যান বা পাম্প ইউজ করা হয় ওইখানে আলাদা করে তুমি কি লুব্রিকেন্ট কখনো দাও? না স্যার। তো এটা হচ্ছে কি ওই বিয়ারিং এর ইনসাইড দ্য বিয়ারিং, সামটা ইনসাইড দ্য বিয়ারিং এর মধ্যেই থাকে আর কি, যে সামটা আলাদা আরেকটা জায়গায় আমরা ইউজ করতেছি না বা এটা হিউজ কোনো মেশিনারি না। তো এখানে ধরো এই জিনিসটা যেহেতু ফুল মেশিনটাই একটা কম্প্যাক্ট, তো বিয়ারিংটাও একটা কম্প্যাক্ট অবস্থায় থাকে, এইসব বিয়ারিংকে বলা হয় সেলফ কন্টেন্ট বিয়ারিংস আর কি। তো আমরা এখন দেখবো যে সেলফ কন্টেন্ট বিয়ারিংস এর ক্ষেত্রে আমরা হিট লসটা কি পরিমাণ হয় বা টেম্পারেচার রাইজটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো এই জিনিসটা দেখবো আর কি। তো এখানে যেটা ধরে নেওয়া হয়েছে যে টোটাল হিট লস সমান কম্বাইন্ড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইনটু এরিয়া ইনটু টেম্পারেচার ডিফারেন্স। এটা আমরা ওই দিন আমরা আগে হিট ট্রান্সফারে পড়ে আসছি যে হিট লস ডিউ টু কনভেকশন আমরা এই ফর্মুলা লিখতে পারি যে হিট লস ইকুয়ালস টু হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইনটু এরিয়া ইনটু টেম্পারেচার ডিফারেন্স। তো এখানে এটা হিট লস এই যে এইচ বার এইটা যেটা বললো যে কম্বাইন্ড ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট অফ রেডিয়েশন এন্ড কনভেকশন, যে আমরা যদি ফ্লুইডটা বা যে মেটেরিয়ালটা ইউজ করতেছি ওই ফ্লুইডের কম্বাইন্ড রেডিয়েশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা জানতে পারি, আমরা এই হিট লসটা বের করতে পারবো যদি আমরা ধরো ওই যে বিয়ারিং এর উপর সারফেস যে টেম্পারেচার আছে বা আর অ্যাম্বিয়েন্ট যে টেম্পারেচার ওই টেম্পারেচার ডিফারেন্সটা যদি ক্যালকুলেট করতে পারি আমরা হিট লসটা বের করতে পারবো। তো এখানে এরিয়া তো কি সারফেসের এরিয়া অফ দ্য বিয়ারিং হাউজিং, এখানে দেখো টিবি সারফেস টেম্পারেচার অফ দ্য হাউজিং এন্ড টি ইনফিনিটি ইজ দ্য অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তো এখানে দেখবে যে ওই যে অনেক সময় কোয়েশ্চেন হবে স্যার এই যে কম্বাইন্ড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এটা কি দেয়া থাকবে না ওইটা কোথা থেকে পাবো? তো তোমাদের কোয়েশ্চেনেই দেখবা যে দেয়া থাকবে যে কোন টাইপের ম্যাটেরিয়াল বা কোন টাইপের অ্যাম্বিয়েন্ট ফ্লুইড যেটা আছে ওইটার ইন্ডিকেট করা থাকবে যে এখান থেকে এই টাইপের ফ্লুইড ইউজ করতেছো বিয়ারিং এর ক্ষেত্রে আর কি, বা এই টাইপের লুব্রিকেন্ট বা ধরো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের সাথে এটার রিলেশন কোয়েশ্চেনে ইন্ডিকেট করা থাকবে। তো তোমাদের বইয়ে ইকুয়েশন নাম্বার 12.1 এটা দেখবা যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো দেয়া, যে ফর স্টিল এয়ার HCR equals to something, for shaft steered air HCR এর ভ্যালু 2.7। তো এইগুলা কোয়েশ্চেনে দেয়া থাকবে, যে কোয়েশ্চেনে যখন ডিজাইন করতে পারবো ইনিশিয়ালি বলা থাকবে যে ফর স্টিল এয়ার ডিজাইন দ্য বেয়ারিং ব্লা ব্লা ব্লা। তো এইখানে দেখো যে এই এক্সপ্রেশনের সাথে সিমিলার আর একটা এক্সপ্রেশন বের করা যায় ইন টার্মস অফ TF। দ্য কন্ডিশন কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ TF? TF-টা হলো এভারেজ ফিল্ম টেম্পারেচার। যে আমরা যে লুব্রিকেন্টটা ইউজ করতেছি ওইটাতে একটা ফিল্ম থাকে তাই না, লুব্রিকেন্ট ফিল্ম হিসেবে কাজ করে which separates the two solid surfaces। তো ওই যে লুব্রিকেন্ট বিয়ারিং এর মধ্যে যে ফিল্মটা জেনারেট হইতেছে ওই ফিল্মের যদি এভারেজ টেম্পারেচার হয় TF, ওই TF এর সাথে আমরা এই টেম্পারেচার ডিফারেন্সের একটা রিলেশন বের করা যায় আর কি, বা ওনারা এক্সপেরিমেন্টালি বের করছে। তো এক্সপেরিমেন্টালি যেটা বের করছে ওই যে লাস্টে এই ইকুয়েশনটা কি দেখা যায় TF minus TB equals to alpha স্যার TB minus T infinity। দেখা যাচ্ছে না স্যার। দাঁড়াও এখানে এটাকে উপরে তোলা যায় নাকি দেখি।
এখন দেখা যায়? জি স্যার। হ্যাঁ, TF minus TB equals to alpha into TB minus T infinity. তো আলফা আরেকটা কনস্ট্যান্ট, অ্যান্ড এইটা কনস্ট্যান্টটা আমাদের আবার স্পেসিফিক কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে আর কি। এই কন্ডিশনগুলো কি হয়, যে লুব্রিকেশন সিস্টেম যদি হয় অয়েল রিং, তখন যদি মুভিং এয়ার হয় আলফার ভ্যালু 1 থেকে 2, স্টিল এয়ার হইলে আলফার ভ্যালু ডিফারেন্ট। তো এইভাবে আর কি কোয়েশ্চেনে ইন্ডিকেট করা থাকবে যে কোন কোন কন্ডিশনে আমরা জিনিসগুলো ইউজ করতেছি আর কি। তো ফাইনালি এখানে দেখো যে টিবি মাইনাস টি ইনফিনিটি বা টিএফ মাইনাস টিবি, এইসব কিছু যদি আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে ফেলি, ফাইনালি একেবারে ফাইনাল যেটা হিট লসের ইকুয়েশনটা আসবে, যে হিট লস ইকুয়ালস টু HCR A 1 plus alpha TF minus T infinity in terms of average temperature of the fill. বা আবার যদি আমরা এই ইকুয়েশনটা রিরাইট করে এখান থেকে দেখো যে আমরা টিবির এক্সপ্রেশনটা বের করতে পারতেছি বা লিখতে পারতেছি আর কি। তো এখন যে জিনিসটা করা লাগবে, এই ম্যাটটা ধরো আগের ম্যাটটা অনেক লম্বা হইলেও লেন্দি হইলেও জিনিসটা প্রসেসটা ইজি ছিল আর কি। এই ম্যাথটাও সিমিলার, যে ম্যাথের প্রসেসটা খুবই ইজি, বাট এইখানে তোমার আইটারেশন করা লাগে আর কি। যে আগে কিছু ভ্যালু তুমি ডিরেক্টলি পাবা না, ফার্স্টে একটা ভ্যালু এজিউম করে নিবা, তারপর ওই ভ্যালুকে ইটারেট করে তারপর আমাদের একটা স্পেসিফাইড একটা কন্ডিশনে আসা লাগবে যে এইটা আমরা ইউজ করতে পারবো। তো এখানে যে ইন বিগিনিং স্টেডি স্টেট অ্যানালাইসিস দ্য অ্যাভারেজ ফিল্ম টেম্পারেচার ইজ আননোন, যে শুরুর দিকে আমরা যখন অ্যানালাইসিসটা করতেছি, তো আমরা যে এভারেজ ফিল্ম টেম্পারেচারটা ওইটা আমরা জানতে পারবো না বা ওইটা আননোন থাকে। তো এভারেজ ফিল্ম টেম্পারেচার যদি আননোন থাকে, তো টেম্পারেচারের সাথে দেখছি যে আমরা ভিসকোসিটির একটা রিলেশন আছে, তো আমরা ভিসকোসিটিটাও থাকবে আননোন। তো ভিসকোসিটি সামহাও যদি আননোন থাকে, তুমি এখানে দেখবে যে আমাদের সমারফিল্ড নাম্বারটাও ডিটারমাইন করা লাগতেছে পারতেছি না আর কি। কারণ আমাদের কোনো প্যারামিটার থাকলে আমরা ফার্স্টে কি করি, সমারফিল্ড নাম্বারটা বের করি না, তাই না? জি স্যার। তো সমারফিল্ড নাম্বার বের করার জন্য তো দেখবে যে এখানে ভিসকোসিটির একটা টার্ম আছে জি স্যার। ইকুয়েশনের মধ্যে। তো সামহাও যদি আমি ভিসকোসিটি ক্যালকুলেট করতে না পারি, তাহলে আমি সমারফিল্ড নাম্বারও পাচ্ছি না। তো এখন দেখবে যে জিনিসটা একটা ডায়লেমার মধ্যে পড়ে যাবে আর কি, যে হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য ভিসকোসিটি অর দ্য করসপন্ডিং সমারফিল্ড নাম্বার। তো এই জিনিসটা কিভাবে করা লাগে আমরা পরের ম্যাথটাতে দেখবো আর কি। তো পরের ম্যাথটা খেয়াল করলে দেখবা যে আচ্ছা ফাইনালি ধরো, আচ্ছা পরের ম্যাথে চলে আসি আর কি আমরা, যে কনসিডার এ পিলো ব্লক বিয়ারিং উইথ এ QA সাম্প whose journal rotates at 900 revolution per minute in shaft steered air at 70 degree Fahrenheit with alpha equals to 1. The lateral area of the bearing is 40 square inch and the lubricant is SAE grade 20 oil. The gravity radial load is 100 pound force and the L/D ratio is unity. The bearing has a journal diameter of auto and a bush boring diameter of auto. For a minimum clearance assembly, estimate the steady state temperatures as well as the minimum film thickness and the coefficient of friction. তো এখানে যেটা বের করতে বলছে যে আমাদের মিনিমাম ক্লিয়ারেন্সের জন্য স্টেডি স্টেট টেম্পারেচার গুলা কত, আর মিনিমাম ফিল্ম থিকনেস মানে এইচ নটটা কত, এবং ফ্রিকশন কোএফিসিয়েন্ট স্মল এফটা কত। তো শুরুর দিকে একটা জিনিস বলছে যে দেখো যে ফর মিনিমাম রেডিয়াল ক্লিয়ারেন্স, তো এখানে দেখো যে জার্নালের ডায়ামিটারটা দেয়া আছে আর বোরের ডায়ামিটারটা দেয়া আছে এবং টলারেন্সের ভ্যালুগুলো দেয়া আছে, পজিটিভ টলারেন্সও দেয়া আছে, নেগেটিভ টলারেন্সও দেয়া আছে। এটার ক্ষেত্রে পজিটিভ এন্ড নেগেটিভ। এখন বলো তো রেডিয়াল ক্লিয়ারেন্স বলতে আমরা কি বুঝি? স্যার জার্নাল আর বিয়ারিং এর মধ্যে যতটুকু গ্যাপ থাকবে যাতে ফিট হতে পারে। হ্যাঁ, জার্নাল আর বিয়ারিং এর মধ্যে রেডিয়াসের যে ডিফারেন্স ওইটাই না। এখন বলছে ফর মিনিমাম রেডিয়াল ক্লিয়ারেন্স, যদি রেডিয়াল ক্লিয়ারেন্সটা আমরা মিনিমাম করতে চাই, আমরা বিয়ারিং এর কোন বোরের কোন ভ্যালুটা নিব আর জার্নালের কোন ভ্যালুটা নিব? জার্নালের ছোট ভ্যালু আর বোর্ডের বড় ভ্যালু। তো এখানে দেখবা যে আমরা যেটা করতেছে উল্টা বলছো মনে হয়। স্যার জার্নাল ভিতরে থাকে না? হ্যাঁ, তো আমরা নিব যে
বোরের মিনিমাম ভ্যালু আর জার্নালের ম্যাক্সিমাম ভ্যালু, তাইলে তো আমরা ক্লিয়ারেন্সটা একেবারে মিনিমাম করতে পারবো, তাই না? তখন ক্লিয়ারেন্স কি মিনিমাম করা যাবে না? জি স্যার। যে বোর্ডটা মিনিমাম আর জার্নালের ম্যাক্সিমাম, আমাদের মেইনলি টার্গেট হলো ওই ক্লিয়ারেন্সটা কমানো। এখানে যেটা বলছে যে মিনিমাম ক্লিয়ারেন্স, তো এখানে দেখা যায় টলারেন্সটা দুইটা দেওয়া আছে, পজিটিভ টলারেন্স এন্ড নেগেটিভ টলারেন্স। তো পজিটিভ টলারেন্স তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে আমরা মেশিন ডিজাইন 1-এ পড়ছিলাম, যদি টলারেন্স দুই দিকে টলারেন্সটা দেয়া থাকে তাহলে ওই টাইপের টলারেন্স কি কোন টাইপের টলারেন্স বলে? আমি পড়াইছি, ক্লাসে পড়াইছি, আমি তোমাদের লিখে দিছিলাম। অ্যালাউয়েন্স। না, ওইটাকে বলা হয়েছিল বায়োল্যাটারাল টলারেন্স, যে মনে পড়ছে প্লাসও থাকে আর মাইনাসও থাকে। ল্যাটারাল ছিল। আর অ্যালাউয়েন্সটা কি তাহলে বলো তো? স্যার ইউনিল্যাটারাল স্যার, এটা তো স্যার পজিটিভ দিকে তো নাই স্যার। অ্যালাউয়েন্স কি? অ্যালাউয়েন্সের ডেফিনেশনটা কি মনে আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা পেনের যে এক্স্যাক্টলি, যে আমরা যদি দুইটা মেটিং, টু অর মোর মেটিং পার্টস চিন্তা করি, ওই মেটিং পার্টসগুলোর ডাইমেনশনের মধ্যে যে ডিফারেন্স, ওইটাই ছিল অ্যালাউয়েন্স। টলারেন্স একটা সিঙ্গেল একটা কম্পোনেন্টের জন্য হয়, বাট অ্যালাউয়েন্স কি হয় দুইটা টু অর মোর পার্টসের ক্ষেত্রে। মেটিং পার্টের জন্য স্যার। তো এটা মাথায় রাখবে, এগুলো বেসিক জিনিস আর কি, এগুলো ভুললে তো চলবে না। আগে সেমিস্টারে পড়ে আসলে এর মানে এই না যে ভুলে যাবা। তো এখানে তো আমরা মিনিমাম ক্লিয়ারেন্সটা বের করলাম, যেহেতু এখানে ডাইমেনশনটা দেয়া আছে, এটাকে 2 দিয়ে ডিভাইড করলাম বিকজ উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য রেডিয়াল ক্লিয়ারেন্স। তো মিনিমামটা কিভাবে আসলো এটা তো জানোই। তো আমরা যে এখানে দেখো যে এরপর কি বলছে যে ফর এ মিনিমাম ক্লিয়ারেন্স অ্যাসেম্বলি এস্টিমেট দ্য স্টেডি স্টেট টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিনিমাম ফিল্ম থিকনেস এন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো মিনিমাম ফিল্ম থিকনেস আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এইগুলা যদি ডিটারমাইন করতে চাই, আমাদের কোন ভ্যালুটা ফার্স্টে লাগবে আর কি, কিসের রেসপেক্টে আমরা ডিটারমাইন করি, বা কোন প্যারামিটার আমরা সমারফিল্ড নাম্বারের রেসপেক্টে ডিটারমাইন করি, তাই না? গ্রাফটা তো ওই সমারফিল্ড নাম্বারের এগেইনস্টেই আমরা বের করি ভ্যালুগুলো। তো এখন আমাদের সমারফিল্ড নাম্বারটা ডিটারমাইন করা লাগবে আর কি। তো সমারফিল্ড নাম্বার S ইকুয়ালস টু R/C হোল স্কয়ার UN বাই P, এটা আমরা জানি আর কি, আগেও ইউজ করছি। তো এখানে দেখো R এর ভ্যালু দেয়া আছে, C এর ভ্যালু দেয়া আছে, আর UN নাম্বার অফ রেভলিউশন কোয়েশ্চেনে দেয়া আছে, পিটা তো আমরা সিম্পলি ক্যালকুলেট করতে পারি, তাই না? জি স্যার। এটা হচ্ছে W বাই এরিয়া, ওটাও জানি। তো এখানে যদি সাবস্টিটিউট করে ফেলি, আমরা দেখো যে আলটিমেটলি ভিসকসিটির ভ্যালুটা আমাদের আননোন না? তো আমাদের আলটিমেটলি ভিসকসিটির ভ্যালুটা ডিটারমাইন করা লাগবে, না হলে আমরা সমারফিল্ড নাম্বার ডিটারমাইন করতে পারবো না। এনএস এর ভ্যালু যদি ডিটারমাইন করতে না পারি, আমরা ফিল্ম থিকনেস বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এইগুলো ভ্যালুগুলোও ডিটারমাইন করতে পারবো না আর কি। তো আমরা এখন যেটা করব যে আমরা যে ক্যালকুলেট করব যে হিট লস বা ফ্রিকশনাল হর্স পাওয়ার লস কত, এটা কেন বের করব বলতেছি। তো ফ্রিকশনাল হর্স পাওয়ারের লসের ফর্মুলা তো এটা আমরা ওই দিন দেখে আসছি, এই ফর্মুলাটা আমরা ওই দিন লাস্ট ম্যাথেও ইউজ করছি আর কি। কারো কনফিউশন থাকলে লাস্ট লেকচার দেখবো আর কি, যে ফ্রিকশনাল হর্স পাওয়ারের ফর্মুলাগুলো এইভাবে আসে ইন টার্মস অফ এইচপি। তো এরপর আমরা তো এইখানে দেখো যে স্টেডি স্টেট টেম্পারেচারস, যে আমাদের টেম্পারেচার রেঞ্জটা কত, যে ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল, তারপর ম্যাক্সিমাম টেম্পারেচার কত রাইজ করতেছে, এই জিনিসগুলো কিন্তু বের করতে বলতেছে। এই কারণে বলতেছে যে ডিটারমাইন দ্য স্টেডি স্টেট টেম্পারেচারস, নট টেম্পারেচার। তো সবগুলো টেম্পারেচার আমাদের বের করা লাগবে আর কি। তো আমরা ওই যে আগের কনসেপ্টটাই ইউজ করব, যে আমরা ফার্স্টে ক্যালকুলেট করতে যাব যে হিট জেনারেশন রেট। তো হিট জেনারেশন রেট বের করতে গেলে এটার ফর্মুলা দেখবা যে হিট জেনারেশন রেট ইকুয়ালস টু এই যে ফ্রিকশনাল হর্স পাওয়ার যেটাই ছিল ওইটাই তো আমরা দেখছি যে হিট জেনারেশন রেট, ওইটাই না? জি স্যার। যে আমরা এটা কই থেকে আসছে, হিট জেনারেশন সমান ফ্রিকশনাল হর্স পাওয়ার, কই থেকে? কোয়েশ্চেন থেকে? আরে না, একটু আগে যে আমরা ওই যে কনসেপ্টটা বলছিলাম আর কি, যে দুইটা আমরা ফ্রিকশনাল হর্স পাওয়ার মানেই তো এই যে হিট লস বা অ্যামাউন্ট অফ হিট এক্সচেঞ্জ, ওইটাই না? জি স্যার। জি স্যার। তো হিট জেনারেশন এই ফ্রিকশনাল হর্স পাওয়ারটা কেন বের করলাম,
কারণ আমাদের ফ্রিকশনাল হর্স পাওয়ার মেইনলি লাগবে আমাদের হিট জেনারেশন রেটটা ক্যালকুলেট করার জন্য। এখানে কিন্তু ফ্রিকশনাল হর্স পাওয়ার কিন্তু কিছু বলে নাই, বলছে কোয়েশ্চেনে। না স্যার। তো এই জন্য আমরা ফ্রিকশনাল হর্স পাওয়ারটা বের করতেছি, কারণ ওইটা থেকে ইকুয়েট করে হিট জেনারেশন রেটটা আমরা বের করতে পারবো। তো এই হিট জেনারেশন কিসের কারণে হচ্ছে? ফ্রিকশনের কারণে হচ্ছে। এখন আমরা যদি ধরি যে লুব্রিকেন্টটা পুরোপুরি আইডিয়াল, মানে যে পরিমাণ হিট জেনারেটেড হইতেছে এই লুব্রিকেন্টটা ওই জেনারেটেড হিটটা সাম্পে পাস করে ফেলতেছে, মানে এখানে কোনো হিট লস হচ্ছে না আর কি, মানে টোটাল হিটটা লুব্রিকেন্টের মধ্যেই পাস হয়ে যাচ্ছে। জি স্যার। আর ওই লুব্রিকেন্টটা কি করতেছে, ওই হিটটা ক্যারি করে আবার সাম্পে গিয়ে হিট লস করতেছে, বুঝছো তো? মানে আমরা ধরলাম যে টোটাল হিটটা, যে হিট জেনারেশন যতটুকু হয়েছে ওইটা টোটালি সাম্পে গিয়ে পাস হয়ে যাচ্ছে আর কি। জি স্যার। তো এখন ধরো হিট লসের ইকুয়েশনটা তো আমরা একটু আগে দেখছি, HCRA আলফা প্লাস 1 TF মাইনাস T ইনফিনিটি, এটা দেখছি না? জি এই স্যার। যে হিট লসের ইকুয়েশনটা কিভাবে আসছে আমরা একটু আগে ডিসকাস করছি আর কি। তো হিট লসের ইকুয়েশনে ফাইনালি দেখবা যে একটা ভ্যালু which is TF, এখানে দেখো যে H নট CR বা H বার CR, এটা কই থেকে পাবো? এটা ওই যে ভ্যালু আছে আলাদা আলাদা প্রত্যেকটা। এন্ড দ্য কোয়েশ্চেন আমাদের পড়া লাগবে যে এটা কোন কন্ডিশন বলছে। এখানে দেখো সেকেন্ড লাইনিং শাফট স্টিয়ার্ড এয়ার, তো শাফট স্টিয়ার্ড এয়ারের ক্ষেত্রে কম্বাইন্ড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কত? এই যে HCR ফর শাফট স্টিয়ার্ড এয়ার 2.7 BTU পার মতো, তাই না? জি স্যার। তো HCR এর ভ্যালু 2.7, এরিয়া কোয়েশ্চেনে দেখবা যে এরিয়াটা দেয়া আছে 14 স্কয়ার। তো এটা তো ইঞ্চে রাখলে হবে না, আমাদের কিসে কনভার্ট করা লাগবে? এটা ফিটে কনভার্ট করা লাগবে, তাই এই জন্য 144 দিয়ে ডিভাইড করছি। তোমাদের যদি এসআই ইউনিটের তো ম্যাথ থাকবে, তো এই প্যারাগুলো নেওয়া লাগবে না, জাস্ট বেসিকটা তো সেম, জাস্ট এই ইউনিটগুলো একটু চেঞ্জ হবে। তারপর আলফার ভ্যালু দেখছি আমরা একটা টেবিল থেকে নেই, এই যে এরকম একটা টেবিল, বাট এখানে কোয়েশ্চেনে ডিরেক্টলি আলফার ভ্যালু দেয়া আছে, আলফা ইকুয়ালস টু 1, দেখছো? জি স্যার। আর এয়ার এর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার দেয়া আছে 70 ডিগ্রি ফারেনহাইট, তাহলে টি ইনফিনিটির ভ্যালুটাও দেয়া আছে 70 ডিগ্রি ফারেনহাইট। ফাইনালি হিট লস দেখবা যে সবগুলা প্যারামিটারস ডিটারমাইন হয়ে গেছে। এখানে হিট লসের কোন ভ্যালুটা আমরা জানি না, হিট লস বের করতে হইলে টিএফ এভারেজ ফিল্ম টেম্পারেচারটা আমরা জানি না। এখন ধরো যদি এভারেজ ফিল্ম টেম্পারেচারটা আমরা না জানি, তাইলে আমরা কোনটা ডিটারমাইন করতে পারবো না? সমারফিল্ড। এভারেজ ফিল্ম টেম্পারেচার যদি না জানি, আমরা এই ভিসকোসিটিটা বের করতে পারবো না। ভিসকোসিটি বের করতে না পারলে আমরা সমারফিল্ড নাম্বার বের করতে পারবো না। আর সমারফিল্ড নাম্বার যদি বের করতে না পারি, আমরা এই যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট FR/C এটা বের করতে পারবো না। এটা বের করতে না পারলে আমরা কোনো ভ্যালুই বের করতে পারবো না। তো ঘুরে ফিরে দেখবা যে সবকিছুই এসে এই TF এর কাছেই আর কি হয়ে যায়। এন্ড দেখো যে ইকুয়েশন অনেকগুলা, একটা দুইটা তিনটা চারটা আননোন ইকুয়েশন, তাই না? জি স্যার। তো এখানে ধরো আমাদের তো আর আননোনও অনেকগুলা প্যারামিটারস, তো এটা কিভাবে সলভ করা যায়? তো এখানে যেটা করছে যে আমরা ফার্স্ট একটা টেবিল বানাবো, লম্বা একটা টেবিল, যে TF, তারপর ওইটা TF এর করেসপন্ডিং যে ভিসকোসিটি ওইটা, এই ভিসকোসিটির জন্য সমারফিল্ড নাম্বার কত এটা, FR/CR, তারপর হিট জেনারেশন এন্ড হিট লস। এখানে আমরা ট্রায়ালের এরনের মাধ্যমে আমরা অনেকগুলা টেম্পারেচার নিয়ে টেস্ট করা লাগবে। তো ফার্স্টে ওরা কি করছে, ট্রায়াল এন্ড এররের মাধ্যমে ফার্স্টে ওরা ধরলো যে এভারেজ ফিল্ম টেম্পারেচার ইকুয়ালস টু 190। সো ফিল্ম টেম্পারেচার যদি 190 হয়, তাহলে ওইটার করেসপন্ডিং ভিসকোসিটি আমরা কি পাবো? জি স্যার। কিভাবে পাবো? স্যার ইকুয়েশন। ইকুয়েশন থেকে? টেবিল থেকে। টেবিল থেকে স্যার। ওইটা ডিরেক্টলি দেখো যে পাওয়া যাবে না। তো এটার জন্য ফার্স্টে আমাদের লেখা লাগবে যে, এখন দেখো এটা TF, এখন এই টেম্পারেচারের ক্ষেত্রে 190 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ক্ষেত্রে অনেকগুলা লুব্রিকেন্টের অনেক ভিসকোসিটি শো করে, তাই না? জি স্যার। তোমরা যদি টেবিল খেয়াল করো, ধরো যে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ক্ষেত্রে দেখো যে অনেকগুলা লুব্রিকেন্ট আছে, অনেকগুলা লুব্রিকেন্ট না? তো তুমি কোন ভিসকোসিটিটা নিবা? এটাই যে মেজর কোয়েশ্চেন। তো এটাই বলতেছি যে কোয়েশ্চেনে দেখবা যে
ওয়েলের নামটা দেয়া আছে যে lubricant grade is SAE 20. So now we know the temperature and now we know the corresponding lubricant. তো SAE 20 আর টেম্পারেচার কত 190 তাই না? জি স্যার। তো 190 কই এটা 150 যদি হয় এটা হবে 190 190 আর SAE কত 20 এইটা মনে হয় তাই না? হ্যাঁ এইটার কাছাকাছি। তো এইখানে একটা জায়গায় চলে আসে আর কি। তো এটা কত? স্যার এই জায়গাটা বক্সে ঢেকে আছে। স্যার ওখানে বক্সের কারণে স্যার ওটা মানে ঢেকে আছে। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, এটা নিচে চলে নিয়ে এসে যাই আর কি। এই যে দেখো এখান থেকে আমরা উপরে চলে আসছি 190 আর SAE কত 20। তো এটার কাছাকাছি এখানে একটা ভ্যালু আর কি। কত এটা? 1.15 2 বা তার নিচে 1.15 এর কাছাকাছি আর কি। এই যে 1.15 বা 1.2। তো আমরা যদি করসপন্ডিং ভিসকোসিটিটা জানি আমরা সমারফিল্ড নাম্বার বের করতে পারবো না? জি স্যার। এন্ড সমারফিল্ড নাম্বার কিভাবে বের করা যাবে? স্যার এর আগে ইকুয়েশন লিখে ফেলছি যেটা। আমাদের ডিরেক্টলি ইকুয়েশন আছে, সো টেবিল ইউজ করার কোনো দরকার নাই। এই যে ইকুয়েশন আসবে 0.6 ইনটু ভিসকোসিটি। তো এই দুইটা যদি মাল্টিপ্লাই করে ফেলি আমরা সমারফিল্ড নাম্বারের ভ্যালুটা জানবো। তো এখন যদি সমারফিল্ড নাম্বারের ভ্যালুটা জানি FR/C, এটা কি পাওয়া যাবে না? জি স্যার। এটাও আমাদের জন্য, এটার জন্য আরেকটা টেবিল ছিল এমন যে করসপন্ডিং ভ্যালু সমারফিল্ড নাম্বারের সাথে রিলেশন। তো আমরা এখানে দেখেছি L/D রেশিও কত বিয়ারিং এর ক্ষেত্রে। কোয়েশ্চেনে দেখবে যে L/D রেশিও ইজ ইউনিটি, মানে L/D ইকুয়ালস টু 1 আর সমারফিল্ড নাম্বার আসলো 0.69 বা 0.7 এর কাছাকাছি। তাহলে FR/C আর কত আসবে? L/D সমান 1, মানে কোন লাইন? 3 নাম্বার কার্ভটা, তাই না? আর সমারফিল্ড নাম্বার কত? 0.7। তো 0.6 আর 0.8, তাহলে এটা হবে 0.7। 0.7 থেকে যদি আমরা উপরে চলে আসি তো এই জায়গায় একটা জায়গায় হবে আর কি। এটা দেখো কত, এটা যদি হয় 10 তো এটা 12 13 এর কাছাকাছি হবে আর কি। এটা উপরেরটা তো 20, 13 এর কাছাকাছি না? জি স্যার। জি স্যার। তো এখানে দেখো যে কত নিচে ওরা 13.6। তো এখানে যদি FR/C আমরা জেনে ফেলি তাহলে হিট জেনারেশন আমরা বের করতে পারবো না? জি স্যার। হিট জেনারেশন দেখো যে ইন টার্মস অফ FR/C দেয়া আছে, এখানে সাবস্টিটিউট করে ফেলবা, আমাদের হিট জেনারেশনের ইকুয়েশনটা চলে আসবে। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ হিট লস। হিট লসটা কই থেকে পাবো? এই যে নিচের ইকুয়েশনটা থেকে। এই যে নিচের ইকুয়েশন TF, আমরা যদি এই TF এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে ফেলো তাহলে দেখবে যে হিট লসের ইকুয়েশনটা আসবে। তো এখন দ্য কোয়েশ্চেন ইজ, এখন বলবে স্যার আমরা তাহলে কোন টেম্পারেচারটা নিব বা কখন বুঝবো যে আমাদের ইকুয়েশনটা কারেক্ট হয়েছে, বলো তো কখন? হিট জেনারেশন আর হিট লস মানে কাছাকাছি হবে যখন। হ্যাঁ এক্স্যাক্টলি কাছাকাছি সেম হবে, বা খুবই এখানে এদের মধ্যে ডিফারেন্স যখন খুবই কম থাকবে ওইটাই হবে আমাদের এভারেজ টেম্পারেচার অফ দ্য ফ্লুইড ফিল্ম। তো এইভাবে অনেকগুলা ভ্যালু নিয়ে তোমাদের ইটারেট করে ফাইনালি TF এর ভ্যালুটা বের করা লাগবে। তো ওরা এখানে দুইটা নিয়ে তারপর আর দেখায় নাই, ফাইনালি ওরা ইটারেট করে যেটা বের করছে যে এভারেজ টেম্পারেচার অফ দ্য ফ্লুইড ফিল্ম আসবে 193.4 ডিগ্রি, যে টেম্পারেচারে হিট জেনারেশন আর হিট লসের ভ্যালু সেম। তো পরে এখানে এই টেম্পারেচারের ক্ষেত্রে যে ভিসকোসিটিটা কত, সমারফিল্ড নাম্বারটা কত, এই জিনিসগুলো যদি জানি ভিসকোসিটি আর সমারফিল্ড নাম্বার, তাইলে আমরা সবকিছুই সমারফিল্ড নাম্বারটা জানলেই আমরা সবকিছুই বের করতে পারবো বাকি জিনিসগুলা। এখন দেখো যে ফার্স্টেই বললো যে কোয়েশ্চেনে কি বলছে যে এস্টিমেট দ্য স্টেডি স্টেট টেম্পারেচারস, তাইলে অনেকগুলো টেম্পারেচার প্যারামিটার বের করা লাগবে, যে ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল, ফ্লুইডের ম্যাক্সিমাম টেম্পারেচার কত হইতে পারে, এই জিনিসগুলো। তো আমরা ইনিশিয়াল টেম্পারেচারটা জানি বা এভারেজ ফিল্ম টেম্পারেচারটা জানি। এখন আমরা যদি টেম্পারেচার রাইজ বের করতে যাই আমাদের আলটিমেটলি কি লাগবে? ডেলটিটা জানা লাগবে, তাই না? জি স্যার। তো ডেলটিটা কিভাবে পাবো? ওই যে একটা গ্রাফ আছে না, তোমাদের একটু আগে দেখাইছি, যে ফিগার 12.24, নাম্বারের the বিপরীত। temperature rise dimensionless value variable আর সমারফিল্ড নাম্বারের যে গ্রাফটা। তো এখানে আমরা সমারফিল্ড নাম্বারটা জানি, L/T-টাও জানি, ওইখান থেকে আমরা কি বের করতে পারবো? 9.7 del TF divided by PSI, ওইটা না? জি স্যার।
জি স্যার। এখান থেকে আমরা দেখো যে ডেল টিএফটা বের করতে পারবো। আর যদি ম্যাথটা এসআই ইউনিটে থাকে তাহলে তো আমরা এই যে এটাই ইউজ করবো আর কি, 0.12 ইন্টু ডেল টিসি ডিভাইডেড বাই প্রেশার ইন মেগাপাস্কেল। তো এখান থেকে দেখা যে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে তারপর এটা বের করলা। তো এটা বের করার পর আমাদের যেটা বের করা লাগবে, যে কোয়েশন ওইখান থেকে গ্রাফ থেকে আসবে 9.7 ডেল টিএফ ডিভাইডেড বাই পি এর ভ্যালু এটা, তাহলে ডেল টিএফ এর ভ্যালু কত, এটা ডেল টিএফ এর ভ্যালু যদি পেয়ে যাই আমরা, টি1 এর ভ্যালুটাও পেয়ে যাবো, আবার টি ম্যাক্স এর ভ্যালুটাও পেয়ে যাবো আর কি, সিম্পলি জাস্ট বাই সাবস্টিটিউটিং আর টিএফ এর সাথে কম্পেয়ার করে। তাহলে টি1 আর টি ম্যাক্স পেয়ে গেলাম, আমাদের স্টেডি স্টেট টেম্পারেচার কন্ডিশন বা স্টেডি স্টেট টেম্পারেচার সবগুলা পেয়ে গেছি। এন্ড ফাইনালি যেটা বের করা লাগবে, যে টিএফটা যদি জানো তাহলে তো টিবি বিয়ারিং টেম্পারেচারটাও পাওয়া যাবে, কারণ আলফার ভ্যালুটা আমরা জানি কোয়েশ্চেনে দেওয়া আছে, যে টিভির এখানে দেখো যে একটা ইকুয়েশন দেওয়া আছে, যে টিভির ইকুয়েশন which depends on alpha and TF. TFটা জানলে আর T infinity এত ambient temperature, ওখান থেকে বিয়ারিং টেম্পারেচারটাই আমরা সিম্পলি ক্যালকুলেট করতে পারবো আর কি। আর এটা গেল ফার্স্ট পার্ট, ডিটারমাইন দ্য স্টেডি, যে ফর মিনিমাম রেডিয়াল ক্লিয়ারেন্স অ্যাসেম্বলি এস্টিমেট দ্য স্টেডি স্টেট টেম্পারেচার। এই পার্টটা শেষ। পরে বের করতে বলছে যে মিনিমাম ফিল্ম থিকনেস এন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই দুইটা পার্ট বের করতে পারবা না, লাস্ট দিনের মতো সিমিলার, যে আমরা সোমারফিল্ড নাম্বার জানি, L/D জানি, ওইখান থেকে যে মিনিমাম ফিল্ম থিকনেস বের করার জন্য দেখবা যে একটা গ্রাফ আছে, H0 C ডিভাইডেড বাই R ভার্সেস সোমারফিল্ড নাম্বার। ওইখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো আসবে H0 C বাই R। তো C বাই R এর ভ্যালুটা জানি, ওইখান থেকে আমরা H0 এর ভ্যালুটা পেয়ে যাব। আর সিমিলারলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ক্ষেত্রে ডিরেক্টলি তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেয়া থাকে না, এখানে গ্রাফ থাকে FR/C ভার্সেস সোমারফিল্ড নাম্বার। তো এখান থেকে আমরা FR/C ভ্যালু বের করব, তারপর C/R দিয়ে মাল্টিপ্লাই করে ফেললে এটাই চলে আসবে আর কি। তো এখানে বাকিটা এইভাবে করছে, যেহেতু এই মানটা ওই আগের ম্যাথের মতো সিমিলার, তো এখানে দেখাইলাম না আর কি, খুবই সিম্পল। যে সোমারফিল্ড নাম্বারের ক্ষেত্রে করসপন্ডিং H0/CR আসে মনে হয় 0.79, তারপর এটা দিয়ে কি করে এই CR ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করে তারপর আমরা মিনিমাম ফিল্ম থিকনেস কত আর ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কত আমরা বের করতে পারি সিম্পলি।